সত্যি কথা বলতে কি আগে আমরা সরকার থেকে পাইতাম শুধু 20 টাকা, প্রথম চাকরির জন্য শুধু 20 টাকা ডেয়ারনি চালান এটা পাইতাম। আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম আমাদের স্যাররা হলো বারান্দা দিয়ে হেঁটে গেলে আমরা কেউ কথা বলার সাহস পাইতাম না। আমরা কখনো শিক্ষকদের চেয়ারে বসতাম না, এখন র্যান্ডমলি শিক্ষার্থীরা শিক্ষকদের চেয়ারে বসতে দ্বিধাবোধ করে না। আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কালের কণ্ঠের বিশেষ আয়োজন। এই আয়োজনে 90 দশকের দুজন শিক্ষক আমাদের সাথে আজকে রয়েছেন এবং রয়েছেন বর্তমান সময়ে আরও দুজন শিক্ষক। আমরা আজকে কথা বলবো যে 90 দশকের শিক্ষকতায় কী ধরনের প্রতিবন্ধকতা ছিল এবং বর্তমান সময়ে শিক্ষকদের কী সুবিধা রয়েছে সেসব বিষয় নিয়ে। পুরো আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি শৈলানা স্বপ্ন। আমার ডান প্রান্তে রয়েছেন জনাব আব্দুল আজিজ মোল্লা, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এবং আমার ডান প্রান্তে আরও একজন রয়েছেন জনাব আব্দুল হাই সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, চন্নজি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আমার বা প্রান্তে দুজন রয়েছেন। প্রথমে রয়েছেন জনাব মাহবুব রশিদ মণ্ডল, অধ্যক্ষ চরাজিপুর বিএম কলেজ, এবং আরও একজন রয়েছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক, নয়াসর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথমেই আমরা যেতে চাচ্ছি জনাব আব্দুল আজিজ মোল্লা স্যারের কাছে। আমরা স্যারের কাছে জানতে চাই যে যখন আপনারা পড়াশোনা করতেন এবং শিক্ষকতা করতেন তখন যানবাহনের এতটা উন্নত ছিল না, তখন আপনারা আসলে কিভাবে যাতায়াত করতেন? আজকের এই শিক্ষক দিবসে, বিশ্ব শিক্ষক দিবসে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি তো শুকরিয়া আদায় করছি, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা দেখেছি আমাদের সময় রৌমারি একটা হাই স্কুল আর দেওয়ানগঞ্জ হাই স্কুল, আর এর মধ্যে এই 50 মাইলের মধ্যে কোনো হাই স্কুল ছিল না। একটা মাদ্রাসা ছিল ভদ্রাবাদ দাখিল মাদ্রাসা। এই তখন আমরা জাদুসর পড়তাম, বাড়ি থেকে 7 মাইল দূরে যে পড়তে হতো। হ্যাঁ, আমরা ওইখানে গিয়ে লজিং থাকতাম, লজিং থেকে নিয়ে পড়াশোনা করতাম। কিন্তু বৃহস্পতিবার হলেই আমরা টোপলা বাঁধতে স্কুলে যেতাম, ওখান থেকে বাড়ি চলে যেতাম। আবার শনিবার দিন, শুক্রবার ছুটি থাকতো, শনিবার দিন আমরা কী করতাম, সকালে এসে সরাসরি স্কুলে চলে যেতাম, ক্লাস করে নিয়ে তারপরে লজিং বাড়ি যেতাম। হ্যাঁ, এই যাতায়াতটা আসলে পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো আর গত্যন্তর ছিল না। কিন্তু এর মাঝেও একটা কি দুটা খাওয়া ছিল, কয়েক মাস দুটা খাওয়া লাগতো, আর কয়েক মাস একটা খাওয়াতেই পারা চলতো, শুকিয়ে যাওয়ার একটা। এই খেয়ার নৌকায় পার হয়ে নিয়ে আমরা যে ক্লাস করতাম সেই জাদুর চরে, কঠিন দুরবস্থা সেখানে। তা আমরাই না, হ্যাঁ, আমরা এখান থেকে 10-12 জন যাইতাম, চরনাজি কাউনের চর থেকে, রাজীপুর থেকে, বালিয়ামারি থেকে আমরা যারা যাইতাম, হ্যাঁ, সব হাঁটিতাম। অনেক সময় আমাদের খেওয়াঘাটে তাদের সঙ্গে দেখা হতো। হ্যাঁ, কেউ ক্লান্ত হয়ে পড়তো, কেউ নৌকা যে উঠতো। হ্যাঁ, তো এইভাবে খুব কষ্ট করে আমাদের চলাফেরা করতে হতো, তাছাড়া কোনো পথ ছিল না। ধন্যবাদ স্যারকে। স্যার বলছিলেন যে পায়ে হেঁটে তারা স্কুলে পৌঁছাইতেন এবং লজিন থেকে সেখানে পড়াশোনা করতেন। আসলে লজিন থেকে যে পড়াশোনা করতে হয় এই বিষয়গুলো আমাদের এ প্রজন্মের যে শিক্ষক রয়েছেন, আমরা প্রথমেই জানতে চাইব মাহবুব রশিদ মণ্ডলের কাছে। আচ্ছা স্যার, আপনাদের এই প্রজন্মে কি আসলে লজিন হিসাবে থেকে পড়াশোনা করতে হয়? এখনকার ছাত্রছাত্রীরা আসলে কিভাবে পড়াশোনা করে? এই যে লজিং থাকার যে প্রথাটি, এটি হয়তো এখন আর খুব একটা দেখা যায় না, নাই বললেই চলে। কিন্তু অতীতে ছিল, আমাদের স্যাররা ছিলেন, কিন্তু এখন আর সেই বিষয়টি নেই। আমি 90 দশকের ছাত্র, আমি যখন পড়াশোনা করেছি আমিও প্রায় 2-3 কিলোমিটার হেঁটে হাই স্কুলে এসে আমাকে পড়াশোনা করতে হয়েছে কিছুটা সময়। তারপর অবস্থার পরিবর্তন, আর আমাদের সময় তো এখন অনেক হাই রাইজ বিল্ডিং, আমাদের সময় এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না। আমি যে স্কুলে পড়াশোনা করতাম রাজীবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, এটি টিন শেড ঘর ছিল, সেই ঘরে আমরা লেখাপড়া করছি। কিন্তু সেই সময়ের লেখাপড়ার এখন হাই রাইজ বিল্ডিংয়ের পড়ালেখা, এই দুইয়ের ভিতরে বিস্তর ব্যবধান। আমরা সেই ব্যবধানের কথা যদি বলি, সেখানেও দেখা যাবে যে তখনকার যে শিক্ষা ব্যবস্থা এবং এখনকার যে শিক্ষা ব্যবস্থা, এই দুইয়ের ভিতরেই আসলে মূলত বৈষম্যটা বা পদ্ধতিগত যে ত্রুটি সেগুলি এখনও বিদ্যমান আছে। আমাদের স্যাররা এখনও আছেন এখানে, ওনাদের শিক্ষা দেওয়ার যে ব্যবস্থাপনা ছিল, ওনাদের শিক্ষা দেওয়ার যে কোয়ালিটি বা ধরন ছিল, এখন আমরা নিজেরা শিক্ষক, আমরা সেটা পাই না। আমি নিজেও চাইলে, আমি নিজেও একজন শিক্ষক, আমি নিজেও দেখা যাচ্ছে যে চাইলে আমি যেভাবে শিক্ষাটা গ্রহণ করছি সেভাবে শিক্ষাটা দিতে পারছি না। মানে এটা হচ্ছে মূলত এই যে যুগের যে পরিবর্তন বা
আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি যে অতি আধুনিকায়ন হচ্ছে আসলে আমরা এই অতি আধুনিকায়নের কারণে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা দূরত্ব সব সময় থাকে। এটি একটা জেনারেশন গ্যাপের কারণে হতে পারে। এখনকার শিক্ষার্থীরা স্কুলে কিভাবে আসে? বেশিরভাগ শিক্ষার্থীরা এখনকার শিক্ষার্থীরা তো বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, এখন প্রচুর যানবাহন। ইভেন আপনি দেখবেন যে এই হাই স্কুলে পড়ে 6-7 বাচ্চারা এরা মোটর সাইকেল নিয়ে স্কুলে আসে। এটি দেখে আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এটা 6-7 একটা বাচ্চা, সে কেন মোটর সাইকেল নিয়ে স্কুলে ক্লাস করতে আসবে? তাকে তো আসলে এই যে সে মোটর সাইকেল নিয়ে স্কুলে আসতেছে এই কারণেই তো তার ভিতরে একটা অহংবোধ তৈরি হচ্ছে। তো শিক্ষার চেয়ে তার হচ্ছে যে মানে এটাকে কি বলা হয়, ফ্যাশন যেটা বা এই লোক দেখানোর যে ব্যাপারটা, এটি বেশি কাজ করতেছে, এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এবার যেতে চাই আসলে আমাদের 90 দশকের আরও একজন শিক্ষক রয়েছে, জনাব আব্দুল হাই সরকার স্যারের কাছে। আমরা স্যারের কাছে জানতে চাই যে আপনারা যখন পড়াশোনা করতেন আপনাদের স্যার আপনাদেরকে কিভাবে শাসন করতেন, এবং আপনারা যখন শিক্ষকতা করতেন তখন আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে শাসন করতেন, বা এখনকার যে প্রজন্ম তারা কিভাবে শাসন করে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? শাসন তো না হলে ছাত্রদেরকে ঠিক করা যায় না। ছাত্ররা মানে ভয়ও থাকতে হবে, ভয় না থাকলে পরে মানে শিক্ষকরা ক্লাসে হয়তো এদিক ওদিক তাকায় থাকবে, এদিক ওদিক দুষ্টামি করবে, কিন্তু ছাত্রদেরকে কন্ট্রোল করা হলো মানে তারা যে বুঝবে তার পূর্ব শর্ত হলে তাদেরকে এই ক্লাসের প্রতি মনোযোগ আনতে হবে। মনোযোগ আনতে গেলে যা করা দরকার তা করতে হতো। তার থেকে দরকার হলে মানে কথাতে হতো, না হলে পরে হয়তো হাত দিয়ে শাসন করা যেত, না হলে হয়তো ব্যথ করা যেত। যে কারণে হোক, যেভাবেই হোক, মোটামুটি শাসন মানে তাদেরকে সেই পাঠদান করতেছে, পাঠদানের প্রতি তাদের মনোযোগ যখন পুরোপুরি আসে তখন তাদেরকে শিক্ষা দেওয়া যায়, নতুবা শিক্ষা কার্যকর হয় না। আমি কথা বলতেছি, ওরা অন্যদিকে তাকায় থাকবে, তা তো হয় না। এই জন্য আসলে আমিও চেষ্টা করতাম তাদেরকে যে প্রথমে যে ভূমিকা দেওয়ার জন্য, ভূমিকাতেই মোটামুটিভাবে আজকে কি বলবো আমি তার আলোচনা শেষ হয়ে যেত। যে আসে আমার ছাত্ররা আছে এখানে, এরাও বুঝতে পারবে, ভূমিকাতে তারা বুঝতে পারতো এবং আমিও বুঝতে পারতাম ছাত্র মতো শুনতেছে কিনা। এর মধ্যে দু একটা প্রশ্ন করলে প্রশ্নটি পুরো আলোচনা এসে যেত। শাসন না হলে পরে মানে আমি ক্লাসে যাই যতই ভালো বলি না কেন কাজে লাগবে না। শাসনও করতাম, আর অত্যন্ত দরদ দিয়ে পড়াইতাম, বাড়িতে পড়ে যেতাম, ঠিক যতটুকু দরকার ততটুকুভাবে তাদেরকে মানে ক্লাসে আলোচনা করতাম, ইনশাআল্লাহ ভালো বুঝে যেত। আমরা এবার যেতে চাই অধ্যক্ষ মাহবুব রশিদ মণ্ডল আপনার কাছে। আপনাদের এই সময় শিক্ষার্থীদেরকে কিভাবে শাসন করেন? স্যার বলছিলেন যে স্যাররা শাসন করলে তাদের পরিবার কোনো কিছু বলার সাহস পেত না এবং তারা ব্যাদ দিয়ে শাসন করতেন এবং আদর করতেন। আপনারা কিভাবে করেন? শিক্ষার্থীদের আসলে শাসন করার যে বিষয়টা আমার স্যার বলছেন, তখনকার আর এখনকার, এখন তো শাসন নাই বললেই চলে। আর এই শাসন না থাকার কারণেই কিন্তু এখনকার শিক্ষার্থীরা শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার চেয়ে অন্যান্য বিষয়ের প্রতি অধিক মনোযোগী তারা। আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের স্যাররা হলো বারান্দা দিয়ে হেঁটে গেলে আমরা কেউ কথা বলার সাহস পাইতাম না। আর এখন সেই ব্যবস্থার মানে এত পরিবর্তন, এই যে শিক্ষার্থীদেরকে শাসন করার জন্য আগে স্যাররা আমাদেরকে ব্যাট দিয়ে মারতেন, এখন তো বিদ্যালয়ে ব্যাট ব্যবহার করার উপরে সরকারিভাবে নিষেধাজ্ঞা আসছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু এখন বিদ্যালয়ের শাসন যে জিনিসটা, সেই শাসনটা নেই। আর আমাদের সময় আমাদের বাবা মারা স্কুলে গিয়ে স্যারদের বলে আসতেন যে এই শুধু বাঁচায় রাখবেন, এরপরে মানুষ করার জন্য যা দরকার সেটা করবেন। আর এখন আমরা তো ছাত্রদেরকে ধমক দিলে দেখা যাচ্ছে যে অভিভাবকরা বিচার নিয়ে আসেন বা অভিযোগ নিয়ে আসেন যে আমার ছেলেকে তো মারার জন্য পাঠায়নি আপনার কাছে, তাকে বোঝানোর জন্য পাঠাই যে আপনি বুঝাবেন। এই যে পার্থক্যগুলা, এই পার্থক্যের কারণেই কিন্তু মানে সেই সময়ের যে শিক্ষা ব্যবস্থা বা এখনকার যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বিস্তর ব্যবধান পরিলক্ষিত হয়। আমরা এবার আব্দুল আজিজ স্যারের কাছে জানতে চাই যে সে সময় আপনাদের যারা ছাত্রছাত্রী ছিলেন তারা আপনাদেরকে কিভাবে সম্মান করতেন, সম্মানের জায়গাটা কতটুকু ছিল তাদের? আমাদের সময় যখন আমরা ছাত্র ছিলাম তখন আমরা শিক্ষককে ভয় করতাম, শ্রদ্ধা করতাম, এবং আমরা যখন আবার শিক্ষক হলাম তখন দেখছি হ্যাঁ আমরা অনেক ছাত্রদের মানে শ্রদ্ধা পেয়েছি, সম্মান পেয়েছি। সাইকেলে আসতে হলে হ্যাঁ যে দেখছে স্যার সামনে আছে, হ্যাঁ
তখন তারা সাইকেলটা নামতো, হ্যাঁ, নামে হয় দাঁড়িয়ে থাকতো, আমরা পার হয়ে গেলে চলে যেত, অথবা হ্যাঁ তার সাইকেলে হাঁটে হাঁটে চলে আসতো, আমরা পার হলে তারপরে অনুভূতি যাও যে তুমি চলে যাও, হ্যাঁ চলে যেত। এই শ্রদ্ধাবোধটা হ্যাঁ ছিল, আমাদের আমল পর্যন্ত ছিল। আমি তো 5 সাল পর্যন্ত স্কুলে ছিলাম, হ্যাঁ। আমরা তার কারণ হলো কি, বোধহয় আমরা যে ক্লাসে ছাত্র পিটাইছি, পড়ে না হলে মারছি, বেদবিগুলো তার বেশি পিটিয়ে দিছি আমরা, হ্যাঁ। আবার পড়ার সময়, বোঝানোর সময় আপনভাবে আমরা চেষ্টা করছি যে আমরা এটা বুঝতাম না যে এই সুনাম হবে, হ্যাঁ, এটা আমরা চিন্তা করি নাই। আমরা পড়াইছি, যা না পড়াই নয়, আমাদের নিজের ক্ষুধার্থে আমরা পড়াইছি, পরে আমরা তৃপ্তি পেয়েছি, হ্যাঁ। এই জিনিসটা ছাত্র বোধ করতো, যার জন্যই তারা কিন্তু আমাদের এই সম্মানটা করতো, আমরা দেখেছি, হ্যাঁ। আমরা এবার আমাদের এই প্রজন্মের শিক্ষক মোহাম্মদ মোশাররফ স্যারের কাছে জানতে চাই যে বর্তমান সময়ে শিক্ষার্থীরা শিক্ষকদের কতটুকু সম্মান দিচ্ছে, এটা আপনি কি মনে করেন? সেকালের শিক্ষক আর একালের শিক্ষকের মধ্যে সম্মানের জায়গাটা বিরাট একটা মানে পার্থক্যের জায়গা রয়েছে আমি মনে করি। শিক্ষকরা তাদের শিষ্যদেরকে সন্তান তুলে স্নেহ করতেন, তাদের মধ্যে মানে গুরুকে মর্যাদা করার মধ্যেই সফল ধরনের সফলতা নিশ্চিত, এটা আত্মবিশ্বাস ছিল আগেরকার শিক্ষার্থীদের মধ্যে। এবং তারা গুরুদেরকে এত সম্মান করত, এত শ্রদ্ধা করত, গুরুর কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন আপনাকে আপনার ছাত্রছাত্রী কিভাবে সম্মান করে বা কতটুকু সম্মান করে, এখনকার সম্মান করে কিনা, এখনকার শিক্ষা ব্যবস্থায় শিক্ষাটাকে বিগত 200 বছরে আপনার কারিগরি পরিবর্তনের ফলে শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছে অনেকটা বাণিজ্যিক। তো সেই ক্ষেত্রে সম্পর্কটা অনেকটা বাণিজ্যিক হয়ে গেছে। অনেক শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক শুধুমাত্র ক্লাসরুমে, তাদের সঙ্গে রাস্তাঘাটে অনেক সময় দেখাও হচ্ছে না। আবার যারা আপার ক্লাসের লোকজন, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকদের যে সামাজিক মর্যাদা এটা না থাকার কারণে তারা কিন্তু অভিভাবকরা শিক্ষকদেরকে অতটা মূল্যায়ন করে না, সেইটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা প্রভাব ফেলে যে আমাদের শিক্ষকরা যেহেতু অবহেলিত, সেই ক্ষেত্রে আগের চাইতে মর্যাদার স্থানটা অনেক কমে গেছে। এবং এখনকার যে আপনার গ্লোবালাইজেশনের যুগে আমরা সাইকেল থেকে নামতাম, এখনকার শিক্ষার্থীরা সাইকেল থেকে নামার প্রয়োজনীয়তা বোধ করে না। আমরা কখনো শিক্ষকদের চেয়ারে বসতাম না, এখন র্যান্ডমলি শিক্ষার্থীরা শিক্ষকদের চেয়ারে বসতে দ্বিধাবোধ করে না। আমরা শিক্ষকদেরকে দেখলে দাঁড়িয়ে থাকতাম, এখনকার শিক্ষার্থীরা এ ধরনের আচরণে অভ্যস্ত না। আমরা শিক্ষককে গুরু মনে করতাম, আর তা এখনকার শিক্ষার্থীরা শিক্ষককে অনেকটা মানে ফ্রেন্ডলি বিহেভিয়ার করতে পছন্দ করে, কারণ আমাদেরকে শিক্ষা এমন একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে যেতে হচ্ছে, শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটা হবে বন্ধুসুলভ। আর এ কারণে অনেকটা আরেকটা বিষয় হচ্ছে যে আগের শিক্ষকরা যেরকম স্নেহমাখা কঠোর শাসনের মধ্যে আমাদেরকে লালন পালন করতেন, আমাদের কঠোর শাসনের কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে মর্যাদার স্থানটা আগের চাইতে অনেক কমে গেছে বলে আমার কাছে মনে হয়। দর্শক, আমরা এবার যেতে চাচ্ছি জনাব আব্দুল হাই সরকার স্যারের কাছে। স্যার, আগে শিক্ষকদের সম্মানী যেটা ছিল সেটা দিয়ে তারা কিভাবে জীবনযাপন করতেন? আগে শিক্ষকদের সম্মানী বলতে তো পয়সাপাতি দিয়ে, এটা সরকার যে পয়সা দিত এটা অত্যন্ত মানে নগণ্য, এটা হিসাব করাই যেত না যেটা কীরকম নগণ্য। সত্যি কথা বলতে কি, আগে আমরা সরকার থেকে পাইতাম শুধু 20 টাকা, প্রথম চাকরির জন্য শুধু 20 টাকা ডিয়ারনেস অ্যালাউন্স এটা পাইতাম। বছর অন্তত একবারে দিত 240 টাকা, বছর অন্তত একবার আসতো। আর স্কুল থেকে যা দিত এটার উপরে চলতে হতো। তো আমরা ওটাকে মেনে নিয়েই ওই পেশায় ঢুকছি। শুধু এই পয়সা ইনকাম করবো এই আশায় নয়, শিক্ষা দেবো এই আশা নিয়ে ঢুকছি। ইনশাল্লাহ অসুবিধাও হয়নি। আমি তখন প্রাইমারি স্যাররা যা আছে তাদের বলি, আমার বাবাও প্রাইমারি টিচার ছিলেন, তখন উনি পাইতেন সর্বসাকুল্যে পাইতেন বোধ হয় 27-28 টাকা। আর আমি প্রথম চাকরি ঢুকে পাইছি 180 টাকা, প্রথম মাসে পাইছি 180 টাকা মাসে। আর ওই 20 টাকা ছিল, এইটা 200 টাকা। তারপরের মাসে এসে 210 টাকা প্লাস ওই 20 টাকা, এইভাবে চলতো। এটা যে ইনশাল্লাহ ভালো চলতো। কীভাবে চলতো ভালো, আমি মাসের খরচের জন্য, মানে বাবা যদিও প্রাইমারি টিচার ছিলেন, আমি বাবার পয়সা, তখন আমি চাকরি হওয়ার পরে বাবাকে বলছি না আপনি 1 পয়সা আমাকে দেবেন না, আমি যেটা পাই এটা যে আমি সংসার চালাবো। আপনারটা আপনি কীভাবে খরচ করেন সেটা আপনি বুঝবেন। দর্শক, শিক্ষক দিবসে 2 প্রজন্মের 4 জন শিক্ষক ছিলেন আমাদের সাথে। আমরা জানানোর চেষ্টা করেছি এ কালের শিক্ষক এবং 90 দশকের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আবারও অন্য কোথাও দেখা হবে আগামী কোনো পর্বে, কালের কণ্ঠের কোনো বিশেষ আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।